আসসালামু আলাইকুম সবাইকে। কেরিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ফেসবুক লাইভ ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো যথারীতি আপনারা দেখতেই পাচ্ছেন, আজকে আমরা ব্যাংকের কিছু বিগত সালের কোয়েশ্চেন নিয়ে কথা বলবো, যাতে করে আপনারা ধারণা নিতে পারেন, যারা অ্যামেচার এখনও ব্যাংকের পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই, যে ব্যাংক ম্যাথগুলো আসলে কেমন আসে। তো ওই ম্যাথগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমরা এইরকম কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আপনাদের সাথে আজকে আমরা কথা বলবো। তো আশা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এবং কারা কারা কে কোথা থেকে আমাদের লাইভ ক্লাসটি দেখতেছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে আপনারা এই ডিস্ট্রিক্ট থেকে, এই বিভাগ থেকে ক্লাসগুলো দেখছেন। ঠিক আছে? আর যারা যারা আমাদের সাথে আছেন রেগুলার স্টুডেন্ট, তারা খাতা কলম নিয়ে বসে যান। আমরা খুব দ্রুত কিভাবে ম্যাথ সলভ করতে হয় এই জিনিসগুলো আজকে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? যেটা কিনা আমরা রেগুলারই করে থাকি। তো সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, ক্লাসটা একটু আপনাদের ফ্রেন্ড সার্কেল এবং খুব ক্লোজ যারা আছে তাদেরকে একটু মেনশন করে দেবেন এবং একটু পাবলিকলি শেয়ার করে দেবেন। কারা কারা আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, কে কোথা থেকে আছেন একটু জয়েন করেন, একটু কমেন্টস করেন, আমরা একটু দেখি। খুব দ্রুতই ক্লাসটা শুরু করব। অনেকেই কমেন্টস করতেছেন দেখতে পাচ্ছি, অনেকে অনেকদেরকে মেনশনও করছেন। ওকে, থ্যাংক ইউ। আসেন তাহলে আমরা আর বেশি সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করে দেই। আর একটু অপেক্ষা করি, দেখি আমরা আর কিছু স্টুডেন্ট আমাদের সাথে জয়েন হয়ে নিক। অনেকে আমরা দেখতে পাচ্ছি। স্বপ্না, ওকে, ওয়ালাইকুম আসসালাম। গাইবান্ধা থেকে এমডি লিটন, মন উদাসী, ওকে, সুন্দর নাম। আচ্ছা, থ্যাংক ইউ। চলেন তাহলে আমরা দেখি আমাদের প্রথমে কি আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনকাম অফ এ ইজ 25% লেস দেন বি। তার মানে এর ইনকাম নাকি 25% কম, কার থেকে? বি এর ইনকামের থেকে। ওকে, ফাইন। এখন বলতেছে যে হোয়াট পার্সেন্ট বিস ইনকাম, বির ইনকাম উড বি হবে মোর বেশি দেন এ, এর চাইতে বি ইনকাম, এর চাইতে বির ইনকামটি কত পার্সেন্ট বেশি হবে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা দেখি এই ম্যাথগুলো আসলে কিভাবে আমরা ভেঙে চড়ে করব এবং খুব দ্রুত কিভাবে করব, দুইটা জিনিসই দেখব। ওকে, চলেন। এখানে তারা বলতেছে যে এর ইনকাম 25% কম হবে কার থেকে? বির ইনকাম থেকে। তাহলে আমাকে ধরতে হবে কার ইনকামটা। এটা লাস্ট 24 সালের শেষের দিকে আসা একটা কোয়েশ্চেন। আমরা বুঝতেই পারছি আমাদের আসলে বির ইনকামটা কি ধরে কাজ করতে হবে। তো এখানে যদি আমরা ধরি যে বির ইনকাম আমরা 100x ধরে নিলাম, বির ইনকাম, তাহলে এর ইনকাম কি হবে? 25% লেস, মানে 25% কম হবে। 25% কম হওয়া মানে এর ইনকাম হবে 75%। 75% মানে হচ্ছে 100x এর 75% 75x। তার মানে আমরা বলতে পারি এর ইনকাম হবে কত? 75x। প্রশ্ন হচ্ছে তারা জানতে চাইছে কি? জানতে চাইছে হচ্ছে হোয়াট পার্সেন্ট বিস ইনকাম উড বি মোর, মানে বির ইনকাম কত পার্সেন্ট বেশি হবে দেন এর চাইতে। তার মানে আমাদের পার্সেন্ট বের করতে বলছে, যে পার্সেন্টের আমাদের বেসটা হবে কি টার্গেটটা হবে কি সেটা বুঝতে হবে। তারা বলছে এর ইনকামের চাইতে, তার মানে এর ইনকামটা হবে বেস, আর এখানে হবে আমাদের বি এবং এর ইনকামের পার্থক্য ইনটু পার্সেন্টেজের জন্য 100%। এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। তাহলে আমরা এ এবং বি এর ডিফারেন্সটা একটু দেখি। ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি 100x মাইনাস 75x যদি করি, তার মানে 25x হচ্ছে কি ডিফারেন্স। দ্যাট মিনস বির ইনকাম 25x বেশি। তারা বলছে যে বির ইনকাম কত বেশি এর চাইতে, এটা পার্সেন্টেজে দেখাইতে বলছে। আমরা এখানে পেলাম যে বির ইনকাম আসলে বেশি কত? 25, কিন্তু আমাদের বের করতে বলছে কি পার্সেন্টে। তো আমরা যদি এটাকে পার্সেন্টেজ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত বেশি? 25x বেশি। কার থেকে বেশি বলছে? কার উপর বেস করে? এর ইনকামের উপর বেস করে। তাহলে এর ইনকাম কত আমরা দেখতে পাচ্ছিলাম? 75x ছিল কি এর ইনকাম। এখন কি বলছে? পার্সেন্টেজ বের করতে বলছে, তার মানে 100%। এখন এটা আমরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাই। 1/3 একটা ইম্পর্টেন্ট পার্সেন্টেজ। 1/3 পার্সেন্টেজে যদি আমরা কনভার্ট করি তাহলে আমরা পাই হচ্ছে 33.33%। এই জিনিসগুলো আমরা আমাদের শিডিউল ক্লাসে বলে দিব। কিছু কিছু ইম্পর্টেন্ট ফ্র্যাকশন আছে, এইগুলো আমরা খুব দ্রুত কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করব সেই টিক্সগুলো আপনাদেরকে আমরা সবসময় বলে থাকি। অনেকেই অ্যান্সার করে ফেলছেন 33.33। তানবীর রহমান, ওকে, থ্যাংক ইউ।
মনুদাসী অপশন বি বলেছেন, রাইট। যারা যারা অপশন বি বলেছেন সবাই যথার্থ অ্যান্সার করেছেন। তো আপনাদের প্রতি আমরা আবারও একটু রিকোয়েস্ট করছি, ক্লাসটা একটু মেনশন করেন, আমাদের পার্টিসিপেন্ট আরেকটু বৃদ্ধি পাক, তাহলে আমাদের ক্লাসটা আরও জমজমাট হবে। এইটা আপনি চাইলে আরও দ্রুত কিভাবে করতে পারেন, যেহেতু তারা বলছে এখানে এর ইনকাম 25% কম আর বির ইনকামের চাইতে, তাহলে বির ইনকামকে আমরা 100 ধরলে এর ইনকাম হবে কত, 75। তাহলে বির ইনকাম বেশি কত, এর চাইতে বির ইনকাম বেশি কত, দেখেন বির ইনকাম বেশি হচ্ছে 25, এই যে 25 বেশি সেটা এর কত পার্সেন্ট, তাহলে এর কত পার্সেন্ট, 1/3, তার মানে 1/3 into 100, আমরা খুব দ্রুত যদি করি পরীক্ষার হলের জন্য, দ্যাট মিনস 33.33%, ওকে, 33.33%। আমরা একটা ঘোষণা করছি যে আগামীকাল 3টে আমাদের একটি ইম্পর্টেন্ট লাইভ সেশন আছে। সেখানে ইম্পর্টেন্ট লাইভ সেশনে আমাদের সদ্যীয় সিও স্যার এবং আমাদের একজন ম্যাডাম থাকবে। ওই যে আমাদের সেমিনার বা লাইভ ক্লাসটি হবে, ওই ক্লাসটাতে আপনাদের খুব ইম্পর্টেন্ট কিছু টিপস বা খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন প্রোভাইড করা হবে, যেটা কিনা আপনার ব্যাংক চাকরি পেতে খুব সহযোগিতা করবে। এবং আমরা ইম্পর্টেন্ট একটা বিষয় আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা একটা ইনসেন্টিভ কেয়ার বেস শুরু করতে যাচ্ছি ব্যাংকের, অফলাইন এবং অনলাইন উভয়ে। ওইখানে আমাদের টার্গেট হচ্ছে আপনাদের একদম পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া। তো সেই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের পরীক্ষায় এমসিকিউ রিটেনে পাস না করতে পারেন, তাহলে আমাদের শর্ত সাপেক্ষে আপনারা যে কোর্স ফি দিয়ে ভর্তি হবেন সেটা আমরা ব্যাক করে দিব, এক। দ্বিতীয়ত হচ্ছে যারা রেগুলার আমাদের যে পরীক্ষাগুলো হবে, সেই পরীক্ষাগুলোতে যারা ভালো ফলাফল করবেন, যারা এই কোশ্চেনটা পারবেন আনসার করে ফেলেন, যারা ভালো ফলাফল করবেন তাদেরকে এমন কিছু গিফট করা হবে, যে গিফটের মূল্য যদি চিন্তা করেন তাহলে আপনি যত টাকাটা ভর্তি হয়েছেন তার চেয়ে বেশি আপনি ইনকাম করতে পারবেন। সুতরাং এই সুবর্ণ সুযোগটা অবশ্যই আপনারা লুফে নেবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে জানিয়ে দিবেন। সেটা আমাদের প্রাইমারি ইন্টেন্সিভ কেয়ার বেস আছে অনলাইনে, এবং আমাদের ব্যাংকে অনলাইন এবং অফলাইন উভয়ে আমরা ইন্টেন্সিভ কেয়ার বেসটা শুরু করতে যাচ্ছি। ওকে, তাহলে আসেন আমরা পরের কোশ্চেনটা একটু দেখি। পরের কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, ইফ যদি 4% অফ পি প্লাস কিউ, মানে পি প্লাস কিউ এর 4%, আর মানে ম্যাথমেটিক্সের ভাষায় কি বলবো আমরা, হয় সমান। তার মানে পি প্লাস কিউ এর 4% সমান হয় কত, হয় 8 হয়। এন্ড এবং পি ইজ দ্য পজিটিভ ইন্টিজার, এবং পি নাকি কি হবে, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। এইটা খুব ইম্পর্টেন্ট লাইন এই ম্যাথটা করার জন্য। কি বলছে, ইম্পর্টেন্ট লাইনটাই ওইটা, একটু পরে ম্যাথটা যখন সলভ করতে যাব তখনই বুঝতে পারবেন কেন এটা ইম্পর্টেন্ট লাইন। কি বলছে, পি ইজ আ পজিটিভ ইন্টিজার, পি একটি পূর্ণ সংখ্যা হবে এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। what is the greatest possible value of q, তারা জানতে চাইছে কিউ এর সবচেয়ে বড় ভ্যালুটা কত হবে, কিউ এর সবচেয়ে বড় ভ্যালুটা কত হবে। তাহলে আমরা আসেন শুরু করি। অনেকে আনসার করে ফেলতেছেন, দেখি সবাই আনসার করবেন, যারা যারা পারবেন তারা আনসার করে ফেলেন। আসেন তাহলে আমরা দেখি, এখানে তারা বলছে যে 4% অফ পি প্লাস কিউ, এটা সমান নাকি হয় কত, 8। এখন জানতে চাওয়া হয়েছে আমাদের কি, কিউ এর সবচেয়ে বড় ভ্যালুটা কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। আসেন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি বলতে পারি, 4% মানে কি জানি, 4/100। ওকে ফাইন, এখানে আছে হচ্ছে পি প্লাস কিউ ইকুয়াল এখানে হচ্ছে কি 8। এখন এটাকে যদি আমরা সহজ করে দ্রুত কেটে ছোট করি, তো আমরা সবাই জানি, কি জানি, যদি আমাদের ইকুয়েশন থাকে তাহলে ওই উভয় পাশে উপরে আমরা ভাগ করে কেটে দিতে পারি। তাহলে 4 দিয়ে 8কে ভাগ করলে এখানে কি থাকছে, 2 থাকছে। আর এই পাশে তাহলে কি থাকছে, পি প্লাস কিউ, আর নিচে হচ্ছে এখানে কত, 100, আর এই পাশে কি আছে, 2। এখন আর গুণ করে দেন, তাহলে দেখবেন এই যে পি প্লাস কিউ সমান 2 দিয়ে 100কে গুণ করলে হচ্ছে কত, 200। এইবার আমরা মূল জায়গাটায় আসতে পারবো। আমরা পেয়ে গেলাম পি এবং কিউ এই দুইটা সংখ্যাকে যোগ করলে যোগফল কত হয়, 200 হয়। এখন দেখেন তারা বলছিল পি একটা পজিটিভ ইন্টিজার হবে, অবশ্যই পি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। অফকোর্স কিউ কি হবে, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, যেহেতু দুইটা যোগ করলে কত হবে, 200 হবে। এখন বলতেছে পি এর সবচেয়ে বড় মানটা কত, কিউ এর সবচেয়ে বড় মানটা কত, কিউ এর সবচেয়ে বড় মান কত, সবাই লিখেন। ইয়েস, অনেকে আনসার করে ফেলছেন, 199 রয়, ঠিক আছে। তার মানে
পি আর কিউ যোগ করলে যদি 200 হয় তাহলে কিউ এর সবচেয়ে বড় মান হওয়া সম্ভব কত? 199। আর পি এর মান কত? 1 যদি হয় তাহলেই তো 200 হয়। তার মানে আমরা বলতেই পারি কিউ এর সবচেয়ে বড় পসিবল যে মানটা হইতে পারে এই শর্তে সেটা হচ্ছে 199। এইবার পরীক্ষায় আসা কোশ্চেন আমাদের 2024-এর শেষের দিকে আসা কোশ্চেন। তো বুঝতেই পারছেন কি ধরনের কোশ্চেনগুলো আসে। আবারও আমি একটু বলে রাখি, কালকে 3টে আমাদের একটা ইম্পর্টেন্ট সেমিনার আছে, আমাদের শ্রদ্ধেয় সিও স্যার এবং আমাদের একজন ম্যাডাম থাকবেন। ওই সেমিনারে আপনি আমাদের ব্যাংকের ইনসেনটিভ কেয়ার বেস সম্পর্কে বিস্তারিত আলোচনা বুঝতে পারবেন এবং শুনতে পারবেন, এবং আপনার অ্যাপ্লাই করার যে চয়েস লিস্ট সেটা সম্পর্কেও ভালো আইডিয়া পাবেন। তো ওই ক্লাসটাতে, ওই সেমিনারতে আগামীকালকে দুপুর 3টায় আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আর আমাদের এই ব্যাংকের যে ইনসেনটিভ কেয়ার বেস শুরু করতে যাচ্ছি আমরা অনলাইনে এবং অফলাইনে, এখানে আমরা বারবারই বলতেছি যে আপনি যে টাকা দিয়ে আপনাদেরকে আমরা ভর্তি করাবো, আপনি যদি পরীক্ষায় পাস না করেন তাহলে শর্ত যে থাকবে আমাদের, সেই শর্ত সাপেক্ষে আপনার টাকাটা আমরা ফিরিয়ে দিব। তার মানে দেখেন আমরা কতটা স্ট্রংলি আমরা আপনাদেরকে রেডি করব যাতে করে আপনারা ওই পরীক্ষায় টিকতে পারেন, অবশ্যই টিকতে পারেন। আর টিকতে না পারলে আপনার টাকা আমরা ফিরিয়ে দিব, এই গ্যারান্টি নিয়ে আমরা ভর্তি করাতে যাচ্ছি। সুতরাং ওই বেসগুলোতে আশা করি আপনারা এনরোল হয়ে যাবেন এবং আপনাদের খুবই কাজে লাগবে, কারণ সামনে বিশাল বড় বড় নিয়োগ আমাদের জন্য অপেক্ষা করছে। এইটাই আমাদের উপযুক্ত সময় নিজেকে রেডি করার। আসেন এইবার দেখি কি বলছে। হোয়াট উড বি দ্য ভ্যালু অফ 20% অফ এম? তারা বলতেছে যে এম এর 20% এর ভ্যালু কত হবে এজ আ পার্সেন্ট অফ পি। পি এর সাপেক্ষে আমাদের এম এর 20% সমান কত হবে? কন্ডিশন হচ্ছে ইফ যদি 8% অফ এম সমান 4% অফ পি হয়। খুব ভালো করে দেখেন তারা কি বলছে। তারা বলতেছে যে 8% অফ এম এটা নাকি সমান হবে 4% অফ কি পি। তার মানে এম এর 8% এটা সমান হবে পি এর 4% এর সমান। কিন্তু আমাদের কাছে জানতে চাইছি কি, তারা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে তাহলে এই কন্ডিশনে 20% অফ এম সমান 20% অফ এম সমান what percent of p সেটা জানতে চাইছে। what percent of p খুব ভালো করে খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 24-এর লাস্টের দিকে আসা পরীক্ষায় কোয়েশ্চেন। তারা বলে দিছে যদি m এর 8% সমান হয় p এর 4%, তাহলে m এর 20% সমান হবে অফ p এর কত পার্সেন্ট সেটা জানতে চাইছে। একটু ভালো করে অবজার্ভ করেন, এইখানে 8% ছিল, এখানে 4% হয়ে গেছে। তাহলে যদি বলি ভাই তাহলে কত পার্সেন্ট কমছে, মানে কতটুকু কমছে, হাফ কমছে কিনা। 8% হয়ে গেছে 4%, তাহলে কি হাফ হয়ে গেল না? ঠিক একইভাবে যদি আমরা এখন বলি যে এখানে 20% এর হাফ কত, 20% এর মানে 20 এর হাফ কত, অবশ্যই কি হবে 10%। দ্যাট মিনস 10% অফ পি। আনসারটা কি হবে 10%। তাহলে আমাদের 10% কোথায় আছে? অপশন সি তে আছে। আশা করি বুঝতে পেরেছেন। উপরে একটা তথ্য দিছে 8 হয়ে গেছে 4 অর্ধেক, তাহলে 20 এর অর্ধেক কত? 10। দ্যাট মিনস 10%। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ছিল এটা। স্বপ্না 10%, মমতা আবরার গ বলেছেন, তানবির রহমান 10% বলেছেন, এমডি ফজলু আমরা দেখতে পাচ্ছি না, অনেক দূরে কমেন্টসটা দেখা যাচ্ছে। এমডি ফজলু ঠিক আছে, ওকে। আমাদের যে ইন্টেনসিভ কেয়ার বেস, এইখানে যদি আপনারা ভর্তি হতে চান, আমাদের ব্যাংক এবং প্রাইমারি যে ইন্টেনসিভ কেয়ার বেসগুলো আছে সেগুলোতে আপনারা এনরোল হতে চাইলে আমাদের কমেন্টে দেখেন বিস্তারিত তথ্য জানা এবং বোঝার জন্য আমাদের কিছু নাম্বার দেওয়া আছে অফিসিয়াল। সেই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমাদের এই ইন্টেনসিভ কেয়ার বেস সম্পর্কে আপনি ভালো আইডিয়া পেতে পারবেন। বারবার বলছি ওই বেসটাতে ভর্তি হলে জুথি, অনেকদিন পরে দেখলাম আপনার কমেন্টস, ওকে ফাইন, থ্যাংক ইউ। ওইখানে ভর্তি হলে এইবার যেহেতু ব্যাংকে সবচেয়ে বড় বড় নিয়োগ চলতেছে, এই নিয়োগে আপনি যদি চাকরিটা নিতে পারেন তাহলে কিন্তু লাইফটা সেটেল। এবং এই যে সময়টা, এই সময়টা আপনার জন্য ইম্পর্টেন্ট কেন? এখন আপনার চাকরিটা কিন্তু একদম পিওরলি হওয়ার একটা সম্ভাবনা আছে। এটা কেন, কি কারণে আপনারা সবাই জানেন।
তাই আপনি এই সময়টাই হচ্ছে আপনার জন্য মুখ্য সময়, আর আমরাও আপনাদেরকে রেডি করব ওইভাবেই যাতে চাকরিটা আপনার পরীক্ষায় আপনি পাশ করতে পারেন নিশ্চিত। আর না পারলে আমরা কি করব, আমরা আপনাদের কোর্স ফিটা একদম ফিরিয়ে দেব, সম্পূর্ণরূপে আমরা ফিরিয়ে দেব। এতে করে দেখেন আপনার কিন্তু হারানোর কিছু নেই, বরং আপনি দিন শেষে কিছু না কিছু শিখতে পারবেন। এই অ্যাটেম্পটে না হোক, পরবর্তী অ্যাটেম্পটে আপনার চাকরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক অ্যান্ড প্রাইভেট ব্যাংকের চাকরি প্রস্তুতি কোর্সের ভর্তি চলছে। এই ভর্তি সম্পর্কিত তথ্য জানতে চাইলে আমাদের যে কমেন্টসে বিভিন্ন ধরনের আমাদের কয়েকজনের নাম্বার দেওয়া আছে অফিসিয়াল, সেই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আসেন তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে দেখতে যাই, কি বলছে একটু দেখি। এগুলো প্রত্যেকটা কোয়েশ্চেনে পরীক্ষায় আসা কোয়েশ্চেন, দেখেন কেমন পরীক্ষায় আসছে। এই কোয়েশ্চেনটা দেখেন জিওমেট্রি থেকে কেমন কোয়েশ্চেন আসে। দ্য লেন্থ অফ ওয়ান সাইড মানে এক বাহুর দৈর্ঘ্য, কার? অফ আ স্কোয়ার মানে বর্গের এক বাহুর দৈর্ঘ্য। এই এক বাহুর দৈর্ঘ্যটা কত দেখেন, এইখানে আমরা একটা কমা দিয়ে নিলাম, কমা দিয়া আবার এই সার্কেলের পরে একটা কমা দিলাম, এটুকু বাদ দিই আমরা আপাতত। এই যে কমার ভিতরে অংশটুকু বাদ দিই, তাহলে আপনি বাংলাটা সহজে বুঝতে পারবেন। এবার আসেন, দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ এ স্কোয়ার ইজ হয় কি 2, তার মানে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? 2। এবার আসেন, এখানে অতিরিক্ত তথ্যটা কি দিছে কমার ভিতরে, ইনস্ক্রাইবড অঙ্কিত ইন আ সার্কেল একটি বৃত্তের ভিতর। দ্যাট মিনস ওই বর্গটা কার ভিতরে অঙ্কন করা? একটি বৃত্তের ভিতরে অঙ্কন করা। আর ওই বর্গের এক বাহু কত? 2 সেন্টিমিটার, তারা সেটা বলে দিছে 2 একক আর কি। এখন বলতেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল, তাহলে ওই বৃত্তটার ক্ষেত্রফল কত সেটা জানতে চাওয়া হয়েছে। এখানে থেকে খুব সুন্দর একটা গ্রামারের ব্যবহার করা হয়েছে, অ্যাপোজিটিভের ব্যবহার যেটাকে বলে। দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ এ স্কোয়ার, তারপরে কমা, ইজ 2, তার মানে বর্গের এক বাহু হচ্ছে কি 2। এখন ওই বর্গের এক বাহুটা হচ্ছে 2, ওই বর্গ সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে। কেমন করে বর্গটা আছে? ইনস্ক্রাইবড অঙ্কিত ছিল ইন এ সার্কেল একটা বৃত্তের ভিতর, তার মানে বৃত্তের ভিতর একটি 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করা আছে। এখন জানতে চাইছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল, তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত? খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসা কোয়েশ্চেন। সাপোজ এই হচ্ছে আমাদের একটি বৃত্ত, এই বৃত্তের ভিতর কি অঙ্কন করা আছে? 2 সেন্টিমিটার 2 মিটার বা 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করা আছে। সাপোজ এই হচ্ছে বৃত্তের ভিতর একটি বর্গ অঙ্কন করা, এবং ওই বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 ইউনিট করে বলে দিছে, 2 এগুলো বলা আছে। এখন বলছে কি আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে বৃত্তটা দেখতে পাচ্ছেন, এই বৃত্তটার এরিয়া কত আমাদের কাছে সেটা জানতে চাইছে। তো আমরা সবাই জানি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তার মানে আমরা যদি এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে চাই, আমাদের অবশ্যই কার মান জানা দরকার? আর এর মান জানা দরকার। আসেন আমরা একটা বেসিক জানি, বৃত্তের ভিতর যদি বর্গ অঙ্কন করা থাকে, তাহলে ওই বর্গের কর্ণ এবং ওই বৃত্তের ব্যাস পরস্পর সমান হয়। খুব ইম্পর্টেন্ট, আমার অফলাইন অনলাইন ক্লাসে এটা আমি বারবার জোর দিয়ে বলি। দেখেন এই বেসিকটা থেকে কোয়েশ্চেনটা আসা পরীক্ষায় 24 সালে, অনেকে অ্যান্সার করে ফেলছেন, আপনাদের সবাই অ্যান্সার করতে থাকেন যারা পারবেন। এখন আমি যেটা বলছিলাম, সাপোজ এই হচ্ছে ধরেন বৃত্তের ব্যাস, আমরা ব্যাস বলতে কি বুঝি? বৃত্তের কেন্দ্রগামী যেকেই বৃত্তের ব্যাস বা ডায়ামিটার বলে, ঠিক আছে? বৃত্তের কেন্দ্রগামী ব্যাস। এখন মজার ব্যাপার হলো এই বৃত্তের ভিতর যেহেতু বর্গ অঙ্কন করা আছে, এই বর্গের কর্ণ এবং বৃত্তের ব্যাস এখানে পরস্পর সমান। বর্গের কর্ণ এবং বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস 2r আর বর্গের কর্ণের সূত্র আমরা কি জানি? √2a। এই দুইটা জিনিস এখানে কি পরস্পর সমান। এখন তাহলে আমরা বলতেই পারি আমাদের জানতে চাওয়া হয়েছে কি আর এর মান। সুতরাং খেয়াল করেন আমরা এইখানে 2r সমান আমরা বলতে পারি কি 2r সমান বর্গের কর্ণ, বর্গের কর্ণের সূত্র কি? √2a। আর a মানে কি? ওই বর্গের এক বাহু দেওয়া আছে না? কত দেওয়া আছে দেখেন, 2 দেওয়া আছে। তার মানে এখন আমরা মানটা বসিয়ে দিই, তাহলে আর এর মান পেয়ে যাব 2r সমান √2 ইন্টু এর মান কত? 2। আমরা এই 2 বই পাশ থেকে ভাগ করে সরিয়ে দিই, তাহলে আর এর মানটা আমরা পেয়ে যাচ্ছি কত? √2। আমাদের আর এর মান হয়ে গেল। এখন আমরা কি করব? ওই বৃত্তের ক্ষেত্রফল বের করব, সেটা বের করতে বলছিল। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি? পাই আর স্কোয়ার। তো এই পাই আর স্কোয়ার আর এর মান জানি না বিদায় কিন্তু আমরা এই কাজটা করছি। আর এর মান এখানে কত জানি? √2, তার উপরে কি হবে? বর্গ। এখন আমরা জানি স্কোয়ার আর রুটে কি কাটা যায়, তাহলে কি থাকে? 2 পাই। দ্যাট মিনস আমাদের ওই বৃত্তের ক্ষেত্রফলটা হবে কি? 2 পাই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। মুন আপনি বলেছেন 2 পাই, রাইট। তারপরে
সৌরভ আপনি ডি বলেছেন, মোহাম্মদ আবরার আপনি পুরো ক্যালকুলেশনটা দেখিয়ে দিয়েছেন। সবাইকে ধন্যবাদ যারা এখানে আমাদের বা সঠিক আনসার করেছেন। আশা করি ভালোই বুঝতে পেরেছেন। এই ধরনের কোয়েশ্চেনগুলো আবারও পরীক্ষায় আসবে, অন্য কিছু আসতে পারে, ঠিক আছে? এখানে রেডিয়াসের মান দেওয়া থাকতে পারে, বর্গের ক্ষেত্রফল বের করতে বলতে পারে, বুঝতে পেরেছেন? এই একই কনসেপ্ট। আসেন আমরা একটু নেক্সটে যাই। তো আপনাদের যেহেতু এখন সুবর্ণ সুযোগ চাকরি পাওয়ার, বড় বড় সার্কুলার হচ্ছে, এবং কেন কি কারণে সুবর্ণ সুযোগ এই মুহূর্তে চলতেছে সেটা আপনারা জানেন। দেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনি বলতেই পারেন একজন সাধারণ ছেলের চাকরি হওয়ার উপযুক্ত সময় এটা, এবং ব্যাংক। সুতরাং সেই জন্য আমরাও আপনাদেরকে ওইভাবে গড়ে তোলার জন্য আমরা স্পেশাল কেয়ার বেস শুরু করতে যাচ্ছি, সেটার নাম দেওয়া হয়েছে ইনসেন্টিভ কেয়ার বেস। ওই ইনসেন্টিভ কেয়ার বেসে যদি আপনি ভর্তি হন, তাহলে আপনি যদি পরীক্ষায় না টিকেন, তাহলে আমরা আপনাদের শর্ত সাপেক্ষে আমাদের কোর্স ফিটা ফিরিয়ে দিব। তার মানে দেখেন, আপনার কিন্তু এখানে হারানোর কিছু নেই, বরং জিতবেন, আর নয়তো দিন শেষেও জিতবেন। কেমন করে? আপনি না টিকতে পারলে আপনার কোর্স ফি ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু আপনি তো শিখতে পারবেন কিছু, এটা পরবর্তী পরীক্ষাগুলোতে আপনি আবার কাজে লাগাইতে পারবেন। দিন শেষে আপনি একটা ভালো আউটফিট পাবেন, আমরা এই ফিডব্যাক পাবেন সে আশা করছি। সুতরাং ওই জিনিসগুলো ইন্টেনসিভ কেয়ার বেস সম্পর্কিত তথ্য ভালো করে জানতে চাইলে আমাদের লাইভে দেখেন, কমেন্টসে আমরা অফিসিয়াল কিছু নাম্বার দিয়ে রাখছি, সেগুলোতে যোগাযোগ করেন, অথবা আমাদের আগামীকাল দুপুর 3টায় একটা স্পেশাল সেমিনার আছে। ওই সেমিনারে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। ওইখানে আমাদের প্রাইমারি ওর ইনসেন্টিভ কেয়ার বেস চলতেছে, আপনি অনলাইনে সেখানেও ভর্তি হতে পারেন, অথবা আমাদের ব্যাংকের ইনসেন্টিভ কেয়ার বেস অনলাইন এবং অফলাইন দুটোতে আমরা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? আপনারা সবাই আপনাদের ফ্রেন্ড সার্কেলদের নিয়ে ওই সেমিনারের জন্য ওই সেমিনারটাতে অংশগ্রহণ করবেন, আশা করি আপনারা ভালো কিছু তথ্য পাবেন। আসেন আমরা নেক্সটে যাই। তো আমাদের আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফোকাস রাইটিং। দেখেন একদম বর্তমান সময়ে আমাদের বর্তমান সময়ে যে আমাদের পুরো দেশের প্রেক্ষাপট, অর্থনীতির প্রেক্ষাপট, সেইগুলোর বিষয়ে আমাদের এখন কিন্তু সব তথ্য চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের সব সিও স্যার আছেন আপনাদের সাথে। এই সময়ের মধ্যে আমরা রিসেন্টলি আমাদের শিটগুলো আপডেট করে একদম 25 সালের তথ্য সহ আমরা নিয়ে আসছি, এবং সবচেয়ে বেশি জরুরি যেটা হলো ফোকাস রাইটিং এর বিষয়টা। কারণ হচ্ছে আগের যে তথ্যগুলো ছিল, আগের যে আপনার সেটআপ ছিল ফোকাস রাইটিং এর, এখন কিন্তু কমপ্লিটলি সেটা চেঞ্জ হয়ে গেছে, আমরাও সেটা চেঞ্জ করে দিয়েছি। স্যার আপনি একটু যদি বলতেন। এখানে শুরুতে আছে সোশ্যাল বিজনেস এন্ড 3 জিরোস, বুঝতে পারছেন? তারপর 2 নম্বর রয়েছে মাইক্রো ফাইন্যান্স, এ পটেনশিয়াল ড্রাইভিং ফোর্স অফ রুরাল ইকোনমি। ওয়াও। তারপর জেনারেশন জেড এন্ড দেয়ার রোল ইন ন্যাশনাল বিল্ডিং এন্ড এই যে তিনটা জিনিস দেখতে পারলেন, একদম বর্তমান সময়ের উপযুক্ত। এবং স্যার টোটাল এখানে 59টা ফোকাস রাইটিং দেওয়া আছে, যার মধ্যে 25টাকে আমরা খুব গুরুত্বপূর্ণ দিয়েছি। এবং আপনারা জানেন যে লাস্ট যে পেট্রো বাংলা আইবিএ পরীক্ষা নিয়েছে, সেখানে 2টা ফোকাস রাইটিং আমাদের কমন এসেছে। স্যাররা যে ম্যাথ ক্লাস করায়, যে বই থেকে করায়, সেখান থেকে 15টার মধ্যে 13টা। এবং স্যার কিন্তু লাইভে দেখিয়েছেন, লাগবে এটা, স্যার কিন্তু লাইভে সেটা দেখিয়েছে। লাস্ট 2 তারিখে যে ওয়ান ব্যাংকের পরীক্ষা হয়েছে, 15টার মধ্যে 15টাই এসেছে, 15টার মধ্যে থেকে আসছে। এবং রিটেনের 2টা ম্যাথ তো আমাদের একদম আমাদের শীট থেকে মাস্টার কপি ছিল, মানে মাস্টার কপি বলতে স্যার বুঝাচ্ছে যে হুবহু ছিল, হুবহু কমন এসেছে। এই যে দেখেন একদম এটা হচ্ছে রাইটিং এর জন্য, হ্যাঁ। এবং এখানে রাইটিং পার্টে আমাদের কতগুলো
এইবার সবুজ হয়েছে। আচ্ছা, এখন এখন নিশ্চয়ই আমাদের সাউন্ড শুনতে পাচ্ছেন। আমাদের একটু প্রবলেম ছিল হয়তো, তো এখন আশা করি সাউন্ড শুনতে পাচ্ছেন। তো যেটা বলছিলাম আর কি, আপনাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফোকাস রাইটিং এর শীট এবং জিকে শীট, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটেও যদি বলি। তো আশা করি আপনাদের এই যে নিশ্চয়তাটা, বাজারে যে ধরনের ফোকাস রাইটিং এর বইগুলো পাবেন দেখবেন ইলাবোরেটেড বিশাল লেখা আছে, এখানে আপনি নিজেকে কাস্টমাইজ ওয়েতে তৈরি করতে পারছেন না। আর এটা হচ্ছে মাত্র 35-46 পেজের। হ্যাঁ, 46 পেজের। সবচেয়ে বড় কথা হলো, আমি যেটা বলতেছিলাম, বাজারে ফোকাস রাইটিং দেখবেন একটা লিখে রাখছে 3 পেজ 4 পেজ পর্যন্ত লিখে রাখছে, কিন্তু আসলে সেটাকে ফোকাস রাইটিং বলা হয় না এইভাবে যদি লিখেন। না স্যার, এখানে তো 300 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, যার কারণে আমরা প্রত্যেকটা, যেমন এটা হচ্ছে এই পেজে 2টা ফোকাস রয়েছে, আসলে অনেক বড় হলে ছেলেমেয়েরা মনে রাখতে পারে না। তো আমরা বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে, যেমন মাইক্রো ক্রেডিট, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, জেনারেশন জেড অ্যান্ড নেশন বিল্ডিং বা ইকোনমি বিল্ডিং, অথবা হচ্ছে আমাদের ওমেন এম্পাওয়ারমেন্ট, এবং ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আমাদের মাইক্রো ক্রেডিটের ভূমিকা কি, হ্যাঁ, তারপরে হচ্ছে ডক্টর ইউনিসের 3 জিরোস কনসেপ্ট, এই বিষয়গুলো বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে আমরা এই বিষয়গুলোকে কেন্দ্র করে ওভারঅল টোটাল 25টা ফোকাস রাইটিংকে খুব গুরুত্ব দিয়ে আমরা প্রথম দিকে দিয়েছি, বাকি কিছু হচ্ছে আমরা ক্লাসিফাই করে দিয়েছি। তো আমাদের বিশ্বাস এর বাইরে ফোকাস রাইটিং শিক্ষার্থীদের জন্য লাগবে না। আর আমি একটু বলে রাখি, আমাদের কিন্তু আগামীকাল স্যার বলেছে কালকে একটা প্রোগ্রাম রয়েছে, সেখানে আপনি অংশগ্রহণ করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা 22 সাল ভিত্তিক পরীক্ষাকে কেন্দ্র করেও কিন্তু আমাদের কিছু স্পেশাল আয়োজন রয়েছে, যেখানে আমরা চেষ্টা করব কম সময়ে শিক্ষার্থীদেরকে কিভাবে প্রস্তুত করা যায়। তো আমার সাথে এতটুকু, আমি আপনাদের সময় নষ্ট করলাম। থ্যাংক ইউ স্যার। আমরা আসলে খুব আশাবাদী ছিলাম যে আমাদের বিশেষ করে ফোকাস রাইটিং এর শীটটা নিয়ে, তো এই শীটটা যেহেতু এসে পড়েছে, সুতরাং আপনারা যারা আছেন আপনারা আর এই ফোকাস রাইটিং নিয়ে আর প্রবলেম হবে না। একটু কমেন্টসটা দেখা যাচ্ছে। আসেন তাহলে আমরা শুরু করি। অনেকক্ষণ সময় আপনাদের নিয়েছি, আসলে সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত, যদিও আপনাদের ভালোর জন্যই। আসেন দেখি এখানে কমেন্ট দেখা যাচ্ছে না। if a person, একজন ব্যক্তি হাঁটে at 14 কিলোমিটার, 14 কিলোমিটার বেগে একজন ব্যক্তি হাঁটে ইনস্টিড অফ 10 কিলোমিটার, খুব ইম্পর্টেন্ট কথা, ইনস্টিড অফ 10 কিলোমিটার, তার মানে একজন ব্যক্তি 10 কিলোমিটার গতির পরিবর্তে যদি সে 14 কিলোমিটার গতিতে যায়, তাহলে কি করে? হি উড হ্যাভ ওয়াক 10 কিলোমিটার মোর, তাহলে নাকি সে 20 কিলোমিটার পথ বেশি যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স ট্রাভেল বাই হিম, তাহলে সে আসলে প্রকৃতপক্ষে কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল? সবাই একটু আনসারটা কমেন্টে লিখে ফেলেন। খুব ইম্পর্টেন্ট একটা টাইম এন্ড ডিস্টেন্স থেকে ম্যাথ, এই ম্যাথগুলোই কিন্তু এমসিকিউতে প্রায় এসে থাকে। প্রশ্ন হচ্ছে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে অ্যাকচুয়াল ডিস্টেন্স কতটুকু। এই ম্যাথগুলো আমরা যদি ইকুয়েশনে করি তাহলে আর টাইম এন্ড ডিস্টেন্সের ম্যাথ আপনার কাছে কখনোই কঠিন লাগবে না। আমরা জানি অনেকের কাছে টাইম, ওয়ার্ক, ডিস্টেন্স, বুট এন্ড স্পিড, এই ম্যাথগুলো খুবই কঠিন লাগে না। আপনি যদি সমীকরণ দাঁড় করে করতে পারেন তাহলে ম্যাথগুলো খুবই সহজ। স্বপ্না 50 বলেছেন, ওকে রাইট। তারপরে প্রীতি আহমেদ বলেছেন 50, তার মানে আপনাদের মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। এইবার আসেন, আমাদের জানতে চাইছি কি অ্যাকচুয়াল ডিস্টেন্সটা, যেটা আমি জানি না সেটা ধরে নিলাম। লেট অ্যাকচুয়াল ডিস্টেন্স, অ্যাকচুয়াল ডিস্টেন্স আমরা x কিলোমিটার ধরে নিলাম। কেমন? এখন আমরা বারবারই বলি, আপনি যখন একটা চলক ধরবেন তখন একটা সমীকরণ তৈরি করতে হবে। প্রশ্ন হচ্ছে কাকে বেস করে সমীকরণ তৈরি করবো, একটু খেয়াল করেন। আগে 14 কিলোমিটার, আগে 10 কিলোমিটার যাইতেন, যত সময় লাগতো ঠিক একই সময়ে এখন 14 কিলোমিটার গতিতে যাচ্ছেন, তবে একটু বেশি অতিক্রম করবেন, একটু বেশি পথ, কিন্তু সময়, দুই ঘটনার ক্ষেত্রে সময়টা কি লাগবে? সেম লাগবে। তার মানে আমরা টাইমকে বেস করে ইকুয়েশনটা দাঁড় করাবো। হ্যাঁ, সিয়ামুল হক, ঠিক আছে ইকুয়েশনটা। তার মানে কি উভয় ঘটনার ক্ষেত্রে সময়টা এখানে সেম। আগে 10 কিলোমিটার গতিতে একটা নির্দিষ্ট সময়ে যতটুকু যান, এখন 14 কিলোমিটার পার আওয়ার গতিতে একটা নির্দিষ্ট সময়ে তার চেয়ে একটু বেশি যাবেন, তবে সময়টা কি থাকবে? সেম থাকবে। তো আমরা বলি বারবারই যে সময়ের সূত্রটা কি? সময়ের সূত্র হলো ডিস্টেন্স বাই স্পিড। আসেন অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা প্রশ্ন মতে একটা ইকুয়েশন দাঁড় করাই। টাইম এর ইকুয়েশন মানে কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স আপনার কত? x কিলোমিটার। কত গতিতে যাইতেন? 10 কিলোমিটার গতিতে যাইতেন। এখন 10 কিলোমিটার গতিতে না গিয়ে যাচ্ছেন কত কিলোমিটার গতিতে? 14 কিলোমিটার গতিতে। তা একই সময়ে আপনি একটু বেশি পথ যাবেন না? কতটুকু বেশি যাবেন? ওই যে তারা বলে দিয়েছে সে নাকি 20 কিলোমিটার পথ বেশি যেতে পারে। তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্স থেকে আপনি 20 কিলোমিটার পথ বেশি যেতে পারছেন। এখন এই উভয় পাশ পরস্পর কি সমান, কারণ হচ্ছে এটাও আমার টাইম রিপ্রেজেন্ট করছে আর এই অংশটাও কি টাইম রিপ্রেজেন্ট করছে। টাইম উভয় ঘটনার ক্ষেত্রে কি সেম। এখন এইটা যদি আমরা সলভ করি তাহলেই হয়ে যায়। তারপরে দেখি আমরা এটা ক্যালকুলেশন করি, 2 দিয়ে কেটে দেই, তাহলে 7, আর এখানে হয় কত? 5। তাহলে 7 দিয়ে আমরা এখানে আর গুণ করলে 7x, আর এখানে কত? 5x প্লাস 5 20 কত? 100।
আমি একটু সবাইকে রিকোয়েস্ট করছি আবারও, আপনারা, আমি জানি অনেকক্ষণ আমাদের কিছু প্রবলেম হয়েছিল টেকনিক্যালি, তাহলে আমরা বিয়োগ করলে পাই হচ্ছে কত 2x। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন প্লিজ, আর আপনাদের ফ্রেন্ড সার্কেলদের একটু মেনশন করে দেন। আমরা হঠাৎ করে একটু পার্টিসিপেন্ট কমে গিয়েছে, আবার একটু পার্টিসিপেন্ট আমরা ওই জায়গায় নিয়ে যেতে চাই। তার মানে আমরা দেখতে পাচ্ছি x এর মান কত 50, তাহলে আমার অ্যাকচুয়াল ডিস্টেন্সটা আসলে কত ছিল 50 কিলোমিটার ছিল। এই পরীক্ষায় এই কোয়েশ্চেনটা বারবারই কিন্তু রিপিট হচ্ছে। এই স্ট্রাকচারের কোয়েশ্চেন আপনি এমসিকিউ বলেন এবং রিটেন বলেন, দুই ধরনের পরীক্ষার জন্যই কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, আসেন তাহলে আমরা একটু নেক্সটে যাই। সবাইকে বলছি ক্লাসটা একটু মেনশন করেন ফ্রেন্ড সার্কেলদের, আবার একটু শেয়ার করেন যাতে আমাদের পার্টিসিপেন্ট আর একটু বৃদ্ধি পায়। দেখি এবার কি বলছে, দেখি আবারও আমরা দেখতে পাচ্ছি 24 সালেরই কোয়েশ্চেন, এটা 24 সালের শেষের দিকের কোয়েশ্চেন। তারা কি বলছে দেখেন, প্রেজেন্ট এজ অফ ফারিহা, ফারিহার বর্তমান বয়স ইজ হয় থ্রাইস মানে কি 3 গুণ, কার 3 গুণ? দ্য প্রেজেন্ট এজ অফ সামিরা, সামিরার বর্তমান বয়সের 3 গুণ হয় ফারিহার বর্তমান বয়স। তার মানে সামিরার বয়স যদি আমি জানি, সেই বয়সটাকে 3 দিয়ে গুণ করে দিলে আমরা ফারিহার বয়স জানবো। তাহলে সামিরার বয়স আমরা কিভাবে পাচ্ছি, আছে কিনা একটু দেখি। হু ইজ 20 ইয়ার্স, হু ইজ মানে হু এর সাবজেক্ট কি সামিরা, তার মানে সামিরার বয়স এখন বর্তমানে কত 20। বর্তমানে যদি সামিরার বয়স 20 বছর হয়, তাহলে ফারিহার বয়স সামিরার 3 গুণ হবে। এখন বলতেছে হাউ মেনি ইয়ার্স এগো, কত বছর আগে, কত বছর আগে বা পূর্বে ওয়ার ছিল দ্য এজ অফ ফারিহা, ফারিহার বয়স কত বছর আগে ছিল 5 টাইমস দ্যাট অফ সামিরা, সামিরার 5 গুণ কত বছর আগে ছিল ফারিহার বয়স, কত বছর আগে ফারিহার বয়স সামিরার বয়সের 5 গুণ ছিল। আমরা জানি না কত বছর আগে, তাহলে সেটা একটু ধরে নেই। লেট এক্স ইয়ার্স এগো, আমরা যদি এটা বলি যে এক্স ইয়ার্স এগো, এক্স বছর আগে ফারিহার বয়স সামিরার বয়সের কত গুণ ছিল 5 গুণ ছিল। তাহলে এইখানে আমাদের আবার একটা জিনিস দেওয়া আছে, কি কি দেওয়া আছে দেখেন, সামিরার বয়স দেওয়া আছে কত 20, তাহলে ফারিহার বয়স সামিরার কয় গুণ হবে, তারা বলছে 3 গুণ, তার মানে 3 20 কত 60 ফারিহার বয়স। অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, আসেন আমরা এখন সমীকরণটা সাজাই। তারা বলতেছে কি কত বছর আগে ফারিহার বয়স 5 টাইমস দ্যাট অফ সামিরা, তাহলে ফারিহার বয়স কত বছর আগে জানি না, x বছর আগে, তার মানে আজকে থেকে x বছর আগে ফিরে যাবেন, পূর্বে ফিরে যাবেন, তার মানে বর্তমান বয়স থেকে আমার x কি হবে, বিয়োগ হবে। এই হলো আপনার x বছর আগে ফারিহার বয়স। এই ফারিহার বয়স সামিরার বয়সের, যে আজকে সামিরার বয়স কত 20, তার x বছর আগে পিছনে দিকে চলে যায়, তার মানে কত হবে 20 - x, এর কয় গুণের সমান হবে ফারিহার বয়স, 5 গুণের সমান ছিল ফারিহার বয়স। তার মানে এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসে -x, এখানে কত 100 - 5x। তো আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে পাবো 4x, আর ওইখানে বিয়োগ করলে পাবো কত 40। তার মানে আমরা x এর মান 4 দিয়ে যদি আমরা 40 কে ভাগ করি, তাহলে আমরা x এর মান পাচ্ছি হচ্ছে কত 10। তার মানে 10 বছর আগে এই ফারিহার বয়স, 10 বছর আগে এই ফারিহার বয়স সামিরার বয়সের কয় গুণ ছিল, 5 গুণ ছিল। কয় বছর আগে, 10 বছর আগে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশন বিটাই হচ্ছে আমাদের এখানে কি আনসার। খুব ইম্পর্টেন্ট একটা এজ রিলেটেড ম্যাথ, এমসিকিউতে আসা 24 সালের লাস্টের দিকের একটা কোয়েশ্চেন। আসেন আমরা তাহলে পরে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি আরো ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা বাংলাদেশ ব্যাংক এডি অথবা সিনিয়র অফিসারের জন্য খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ বলেন এবং রিটেন দুইটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সবাই একটু ক্লাসটা মেনশন করেন প্লিজ এবং একটু শেয়ার করে দেন। আমরা একটু দেখি এই কোয়েশ্চেনটা কিভাবে আনসার করব খুব দ্রুত এমসিকিউর জন্য, ঠিক আছে? যারা পারবেন আনসারটা করে ফেলেন। এখানে বলতেছে এ বি সি ডি ই আর 5 কনজিকিউটিভ নাম্বার। এ বি সি ডি ই হলো 5টি ধারাবাহিক সংখ্যা, ইনক্রিজিং অর্ডার বৃদ্ধি পেয়ে পেয়ে যাচ্ছে, অফ সাইজ, দ্যাট মিনস সহজ কথায় যদি বলি 5টি ক্রমিক ধারাবাহিক সংখ্যা। এ বি সি ডি হলো 5টি ক্রমিক ধারাবাহিক সংখ্যা। সবাই একটু ক্লাসটা মেনশন করেন এবং শেয়ার করেন প্লিজ, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। ডিলিটিং ওয়ান অফ দ্য 5 নাম্বারস, ওই 5টি সংখ্যার থেকে যদি একটি সংখ্যা আপনি ডিলিট করেন, সাম অফ দ্য রিমেনিং নাম্বার, তাহলে রিমেনিং নাম্বারের যোগফল ইন দ্য সেট, ওই সেটের 20% কত হয়, 20% এর সমান। তার মানে যে সংখ্যাটা আপনি ডিলিট করছেন সেটা ওই 5টি সংখ্যার যোগফলের 20% এর সমান। এখন বলতেছে
হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নাম্বার, তাহলে নিচের কোন নাম্বারটি ওয়াজ ডিলেটেড, কি করা হয়েছিল, মুছে দেওয়া হয়েছিল। তার মানে যে সংখ্যাটা আপনি মুছে দিয়েছেন সেটা নাকি ওই 5টি সংখ্যার যোগফলের কয় পার্সেন্টের সমান, 20% সমান। তাহলে দেখেন তারা বলছে এই হচ্ছে এ, বি, সি, ডি এবং ই, এই হচ্ছে 5টি ইনক্রিজিং অর্ডারের নাম্বার। আমি ইনক্রিজিং অর্ডার, এটা ক্রমিক ধারাবাহিক সংখ্যা, যেহেতু আমরা এদেরকে একটু এইভাবে লিখি, এ মানে আমি 1 বলি, আর বি মানে এক বেশি, ক্রমিক ধারাবাহিক সংখ্যা মানে হলো এক বৃদ্ধি পেয়ে পেয়ে আগাবে। বি এর, তার মানে আমি বি এর মানটা কত বলবো, 2, আর 2 সাথে এক যোগ করলে সি এর মানটা আমি কি বলবো, 3, তার সাথে এক যোগ করলে আমরা ডি এর মানটা কি বলবো, 4, তার সাথে এক যোগ করলে আমরা ই এর মানটা কি বলবো, 5। এই হচ্ছে 5টি সংখ্যা। দেখেন 1 2 3 4 5, এই হলো ধারাবাহিক 5টি সংখ্যা। এখন এই 5টি সংখ্যার যোগফল যত, তার 20% সমান হবে যে সংখ্যাটা এখান থেকে ডিলিট করা হয়েছে সেটা। এখান থেকে কোন সংখ্যাটি ডিলিট করা হয়েছে সেটা আমরা জানি না, তবে যে সংখ্যাটা ডিলিট করা হয়েছে সেই সংখ্যাটা হবে এই 5টি সংখ্যার যোগফল এর কত পার্সেন্টের সমান, 20% সমান। এই 5টি সংখ্যা যদি যোগ করি তাহলে আমাদের হয় কত, 15। তার মানে 5টি সংখ্যার যোগফল হচ্ছে কত, 15। তাহলে ডিলেটিং নাম্বার যেটা হবে, ডিলেটিং নাম্বারটা হবে 20% অফ 15। তার মানে 20% মানে কি, 1/100, মানে 20/100 ইন্টু কি 15। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 5 বার যায়, 5 দিয়া 15-কে কাটলে কত হয়, 3। তার মানে 15-এর 20% কত, 3। তাহলে 3 কোন পজিশনে আছে দেখেন তো, এইখানে। তার মানে 3 পজিশনে আছে হচ্ছে সি, তার মানে আমরা সিটাকে কি করেছিলাম, ডিলেট করেছিলাম। তাহলে অপশন ডিটাই হচ্ছে কি আমাদের আনসার। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমরা এই ধরনের কোয়েশ্চেনগুলো নর্মালি আমাদের শিডিউল ক্লাসগুলোতে বুঝিয়ে থাকি, তারপরেও আপনাদের আমি এই ফ্রি ক্লাসগুলোতে নিয়ে আসছি, যেহেতু আপনারা আমাদের এই জায়গা থেকে যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে তারা চাইলে আমাদের ফ্রি ক্লাসগুলো দেখেও আপনি আপনার ব্যাংক ম্যাথে প্রিপারেশন নিতে পারবেন। দেখবেন যে আমাদের ক্লাসগুলো রেগুলারই আপনাদের ফ্রি আমরা প্রোভাইড করে থাকি, একটা এই বিকাল 3টায়, সন্ধ্যা 7টায়। সুতরাং আমাদের ওই লক্ষ্যটাও থাকে যে যাদের একটু প্রবলেম আছে তারা এই জায়গাগুলো থেকেও আপনাদের বেসিকটা ক্লিয়ার করে নিতে পারবেন। আসেন আমরা জিওমেট্রির একটা কোয়েশ্চেন দেখি, এটাও আমাদের এই 25-এর শেষের দিকে আসা, 24-এর শেষের দিকে আসা কোয়েশ্চেন। কি বলছে দেখেন, স্কোয়ার এ বি সি ডি, এটা এ বি সি ডি একটি বর্গ দেখতে পাচ্ছেন, ইজ হয়, কি হয়, ইনস্ক্রাইবড, অঙ্কিত, ইন আ সার্কেল। তার মানে এই বৃত্তের ভিতর একটা বর্গ অঙ্কন করা আছে, হুস, যার রেডিয়াস ইজ 4 সেন্টিমিটার। ওই যে বৃত্তটা দেখতে পাচ্ছেন, ওই বৃত্তের রেডিয়াসের কথা যদি বলি সেটা দেওয়া আছে কত, 4 সেন্টিমিটার। এখন বলতেছে ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার। তাহলে এই যে বর্গটা দেখতে পাচ্ছেন বৃত্তের ভিতর, এই বর্গের ক্ষেত্রফল কত সেটা জানতে চাওয়া হয়েছে। সাপোজ চিন্তা করেন বর্গের এক বাহু হচ্ছে এখানে এ, বর্গের এক বাহু আমরা এ বললাম। এখন এই বর্গের ক্ষেত্রফল যদি আমি জানতে চাই তাহলে এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য জানতে হবে। আমরা এর আগেও একটা কোশ্চেন দেখিয়েছিলাম, বারবারই বলতেছিলাম যে বর্গের ভিতর, বৃত্তের ভিতর বর্গ অঙ্কন করা, বৃত্তের ভিতর বর্গ অঙ্কন করা। তাহলে ওই বৃত্তের ব্যাস, বৃত্তের ভিতর যদি বর্গ অঙ্কন করা থাকে তাহলে ওই বৃত্তের ব্যাস এবং ওই বর্গের কর্ণ পরস্পর সমান। তাহলে বর্গের কর্ণের সূত্র কি, √2a, আর এটা সমান হবে কি বৃত্তের ব্যাসের সূত্রটা কি 2r। তাহলে এইখান থেকে আমরা যেহেতু বর্গের ক্ষেত্রফল বের করব, তাহলে বর্গের এক বাহু লাগবে, দ্যাট মিন্স এর মান লাগবে। এর মানটা আমরা কোথা থেকে বের করব, একটা সমীকরণ লাগবে এর মান বের করতে গেলে, কারণ এক ধরনের কি চলক। তো সমীকরণটা কিভাবে হবে, বৃত্তের ভিতর বর্গ অঙ্কন করা আছে, তার মানে বর্গের কর্ণ আর বৃত্তের কি ব্যাস পরস্পর সমান, আর ওই বৃত্তের রেডিয়াস এখানে দেওয়া আছে কত, আর এর মান 4 দেওয়া আছে। তাহলে আমরা বলতেই পারি √2a সমান 2 ইন্টু আর এর মান এখানে কত দেওয়া আছে, 4। এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে √2 = 8, আর এটাকে আলটিমেটলি ক্যালকুলেশন করলে এই 2 দ্বারা 8কে আমরা ভাগ করব, হবে 4, আর এই √2 তার সাথে গুণ করে দেবো। এটা কিভাবে আসে, এটা আরো একটু বড় ক্যালকুলেশন আছে, আমরা ওইদিকে না যাই। এখন দেখেন আমি বর্গের এক বাহু জেনে গেলাম, তাহলে এই বর্গের এরিয়া, স্কোয়ারের এরিয়াটা তাহলে আমরা কি বলতে পারি, এরিয়া হলো বাহু স্কোয়ার। তার মানে এ স্কোয়ার যদি বলি, এর মান পাইছি কত 4√2, তার উপরে কি হবে হোল স্কোয়ার। তাহলে 4 4 কত 16, আর √2 কে স্কোয়ারে কাটা গিয়ে 2, তাহলে 16 দুগুণে কত হয় 32। তার মানে আমাদের আনসারটা কত হবে 32। স্বপ্না ঠিক আছে 32। তারপরে আর কার,
সাইমা হক 32, প্রীতি আহমেদ বি বলেছেন, রাইট, সবাই সঠিক উত্তর করেছেন। আসেন তাহলে আমরা নেক্সটের দিকে যাই, কি বলছে একটু দেখি। এখানে দেখতে পাচ্ছেন যে দ্য পেরিমিটার মানে পরিসীমা অফ আ রেক্টেঙ্গেল, একটি আয়তক্ষেত্রের পরিসীমা ইস মানে কি হয় কত 20 সেন্টিমিটার। তার মানে একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে কত 20 সেন্টিমিটার। এখন বলতেছে ইফ যদি লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল ইজ 6 সেন্টিমিটার, ওই আয়তক্ষেত্রের লেন্থ যদি 6 সেন্টিমিটার হয়, দেন তাহলে ইটস ব্রেথ উইল বি, তাহলে তার ব্রেথ কত হবে, মানে প্রস্থটা কত হবে আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। খেয়াল করেন, আমরা যদি বলি সাপোজ এই হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র, এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের কি বলা আছে, লেন্থ দেওয়া আছে কত 6 সেন্টিমিটার দেওয়া আছে এবং তার পেরিমিটার দেওয়া আছে। এখন তার ব্রেথ কত, ব্রেথ মানে প্রস্থটা কত আমরা সেটা জানি না। এখন আমরা আয়তক্ষেত্রের পরিসীমার যে সূত্র সেটা তো জানি, দৈর্ঘ্য এবং প্রস্থ সম্পর্কিত তথ্য দেওয়া থাকলে সমীকরণ হবে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অথবা ওই আয়তক্ষেত্রের পেরিমিটার বা আমাদের পরিসীমা অথবা ওই আয়তক্ষেত্রের কর্ণ অথবা অপর বাহু, এদের কোনো একটার সমীকরণ হয়। এদের মধ্যে কি দেওয়া আছে, পেরিমিটার দেওয়া আছে। আয়তক্ষেত্রের পেরিমিটারের সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর এই পেরিমিটার সমানই কত দেওয়া আছে 20 সেন্টিমিটার দেওয়া আছে। আমাদের ইকুয়েশন শেষ। এখন এই ইকুয়েশন সলভ করলে x এর মান যেটা সেটাই আমাদের প্রস্থ। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি উভয় পাশে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে কত 10, তার মানে 6 প্লাস x ইকুয়াল আমরা বলতে পারি 10, আর এখান থেকে উভয় পাশে 6 বিয়োগ করে দিলে 10 মাইনাস 6, দ্যাট মিন্স আমরা x এর মান পাচ্ছি হচ্ছে কত 4, দ্যাট মিন্স আমাদের এখানে প্রস্থটা কত হবে 4 হবে। বুঝা গেল? এই ধরনের কোয়েশ্চেন এগুলো আমাদের কিন্তু জিওমেট্রি থেকে বারবার আসতেছে, খুব বেসিক জায়গা থেকে কোয়েশ্চেন আসতেছে। আসেন তাহলে আমরা দেখি পরে কি ধরনের কোয়েশ্চেন আছে। পরে বানরের কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এর আগে আমার কোন এক ক্লাসে আপনারা কোনো একজন বানরের ম্যাথ সম্পর্কে জানতে চাচ্ছিলেন, আজকে সেটা পেয়ে গেলাম। ওই দিন আমি দেখিয়েছিলাম, তবে ওই কোয়েশ্চেনটা ছিল না, একটু ভালো করে খেয়াল করেন। তারা বলছে আ মানকি ক্লেমস আ 12 মিটার হাইট স্লিপারি পিলার, একটা বানর কি করে তৈলাত্মক একটি 12 মিটার দৈর্ঘ্যের একটা পিলারে উঠে। কেমন করে? ইন হিজ ফার্স্ট মিনিট, মানে প্রথম মিনিটে হি ক্লাইম্বস 2 মিটার্স, তার মানে এই বানরটা প্রথম মিনিটে সে লাফ দিয়ে 2 মিটার উঠে যায়। অ্যান্ড এবং ইন দ্য নেক্সট মিনিট, মানে পরবর্তী 1 মিনিটে হি স্লিপস 1 মিটার ডাউন, এবং সে নাকি 1 মিটার পড়ে যায়। মানে তৈলাত্মক খুঁটিতে যেহেতু, তার মানে প্রথম মিনিটে 2 মিটার উঠে যায়, কিন্তু পরের মিনিটে আবার 1 মিটার নেমে যায়, সেটা বলতেছে। ইন দিস ওয়ে হাউ মাচ টাইম, তাহলে এইভাবে যদি চলে তাহলে কত সময় উইল হি টেক্স, সে নিবে টু রিচ, পৌঁছাইতে দ্য টপ অফ দ্য পিলার, তাহলে ওই পিলারের টপে পৌঁছাইতে এই প্রক্রিয়ায় যদি সে যায় তাহলে তার মোট কত সময় লাগবে। আপনারা সবাই একটু ক্লাসটা প্লিজ মেনশন করে দেন, আমি এটা একদম ভেঙে চুরে বলবো। 11 মিনিট, যারা যারা বলতেছেন বলে ফেলেন, যারা 11 মিনিট বলতেছেন ভালো বলছেন। আসেন আমরা একটু দেখি, একদম বেসিক ভালো করে চিন্তা করি। খেয়াল করেন, এই হচ্ছে আমাদের, সবাই একটু ক্লাসটা মেনশন এবং শেয়ার করে দেন, আমি একদম গ্রাফ এঁকে আপনাকে বুঝাচ্ছি। কারণ এই হচ্ছে আমাদের একটা খুঁটি, খুঁটিটার দৈর্ঘ্য হচ্ছে কত মিটার, খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। এখন প্রশ্ন হচ্ছে বানর কি করে, বানর প্রতি মিনিটে 2 মিটার উঠে, প্রতি মিনিটে 2 মিটার উঠে, হ্যাঁ এইটুকু হচ্ছে 2 মিটার, প্রতি মিনিটে সে 2 মিটার উঠে। তার মানে ফার্স্ট মিনিটে, খেয়াল করেন, ফার্স্ট মিনিটে সে কয় মিটার উঠতেছে 2 মিটার উঠতেছে, ফাইন। পরবর্তী সেকেন্ড মিনিটে আবার কি হয়, সেকেন্ড মিনিটে গল্পটা আবার চেঞ্জ হয়ে যায়। সেকেন্ড মিনিটে এই খুঁটিটা যেহেতু আপনার তৈলাত্মক খুঁটি, স্লিপারে খুঁটি, তাহলে সেকেন্ড মিনিটে সে আবার কি করে 1 মিটার পড়ে যায়, 1 মিটার ডাউন হয়ে যায়, নিচে পড়ে যায়। তার মানে আপনার এই 1 মিটার পর্যন্ত সে আসলে উঠতে পারছে। খেয়াল করে দেখেন, আমরা তাহলে কি এটা বলতে পারি না সে আসলে মোট 2 মিনিটে সে কয় মিটার পথ উঠতে পারলো, মাত্র 1 মিটার পথ উঠতে পারছে। সে 2 মিনিটে মাত্র
1 মিটার পথ উঠতে পারছে। এখন এইভাবে সে উঠবে 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 উঠবে, ঠিক আছে। একটা সময় গিয়ে কি করবে, ভালো করে খেয়াল করেন। আমরা যখন ছোট সময় গাছে উঠতাম, উঠি আবার পড়ে যায়, উঠি পড়ে যায়, কিন্তু লাস্টে যখন গিয়ে আমরা ওই গাছের উপরে ঢালটা ধরে ফেলি, লাস্ট স্টেপে যখন ঢালটা ধরে ফেলি, তখন কিন্তু আর নিচে নামি না। বানরের বিষয়টাও কিন্তু তাই। খেয়াল করেন, সে যখন এভাবে উঠছে উঠছে উঠছে, লাস্ট মিনিটে কি ঘটনা ঘটে যাবে, লাস্ট মিনিটে 1 লাফে 2 মিটার উঠে যাবে। 1 লাফে সে 2 মিটার উঠবে। 2 মিটার উঠে, এই 2 মিটার উঠে এইখানে সে ধরে ফেলবে। ধরে ফেলাতে তখন আর কিন্তু পড়ে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। তার মানে দেখেন, সে লাস্ট 1 মিনিটে কিন্তু সে কি করলো, 2 মিটার উঠে গেল। তার মানে এখন আর পড়বে না। তাহলে এই উঠানামার খেলা কয় মিটার পর্যন্ত হবে, এই 2 মিটার বাদ দিয়ে দেব। কোথা থেকে, 12 থেকে। তাহলে 12 থেকে 2 মিটার বাদ দিলে আমরা পাই হচ্ছে 10 মিটার। তার মানে তার এই উঠানামার খেলা হবে এই 10 মিটারের মধ্যে। তার মানে আমাদের যেহেতু টাইম বের করতে বলছে, তাহলে খেয়াল করেন, সে আসলে 1 মিটার উঠতে পারে। সে আসলে 1 মিটার উঠতে পারে কত মিনিটে ভাই, 2 মিনিটে। তার মানে আমরা বলতে পারি সে 1 মিটার পথ উঠতে পারে কয় মিনিটে, 2 মিনিটে। এই প্রক্রিয়ায় সে কয় মিটার উঠবে ভাই, এই প্রক্রিয়া এই পর্যন্ত 10 মিটার উঠবে। এই প্রক্রিয়ায় এই 10 মিটার উঠবে। আমরা একটু বের করি, তাহলে এই প্রক্রিয়ায় উঠা নামার প্রক্রিয়ায় যদি সে 10 মিটার উঠে, তাহলে তার সময় কতটুকু লাগবে। তার মানে এইবার আমরা 1 মিটারের জায়গায় বলবো কয় মিটার, 10 মিটার। এই যে 10 মিটার স্পট যদি সে উঠে, তাহলে দেখেন এখানে 1 এর জায়গায় 10 হয়ে যাওয়া মানে কয় গুণ বৃদ্ধি পাইছে, 10 গুণ। তাহলে এই দিক দিয়েও আমার কয় গুণ বৃদ্ধি পাবে, এই দিক দিয়েও আমার 10 গুণ বৃদ্ধি পাবে। তাহলে 10 দুগুণে কত, 20 মিনিট। তার মানে খেয়াল করেন, সে আসলে 10 মিটার উঠতে সে সময় নেয় কয় মিনিট, 20 মিনিট। কিন্তু আমাদের জানতে চাইছে ওই পিলারের টপে পৌঁছাইতে তার কত সময় লাগবে। টপের জন্য সে আরো 1 মিনিট সময় নিবে, কারণ লাস্টের মিনিটে সে যখন টপে পৌঁছে যাবে, লাস্টের মিনিটে 1 লাফে সে 2 মিটার উঠে যায়। তার মানে টোটাল টাইম সমান আমরা বলবো ওই 10 মিটার উঠতে লাগে 20 মিনিট, আর লাস্টের 1 মিনিটে বাকি 2 মিটার উঠে যায়। তার মানে মোট 21 মিনিট সময় লাগবে। যারা 21 মিনিট সময় লিখতে পেরেছেন তারাই সঠিক আনসার করেছেন। সবাইকে স্বাগত। যারা 21 মিনিট আনসার করেছেন, দেখেন এটা যদি আপনার ইন জেনারেল সেন্সে কাজ করেন, তাহলে তো ভাই হবে না। বুঝতে পেরেছেন? এখানে একটু গল্পটা একটু চেঞ্জ আছে। জ্যোতি ঠিক আছে, জান্নাতুল 21 ঠিক আছে, মন ঠিক আছে, সোনিয়া 21 ঠিক আছে, ফাইন, সবাই যথার্থ আনসার করেছেন। আমি কিন্তু একদম ভেঙে আপনাকে বললাম। হ্যাঁ, পরে আসি। এই কোশ্চেনটা একটু সবাই ট্রাই করেন, আনসার কি হবে। আর আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ ক্লাসটা একটু মেনশন এবং শেয়ার করেন। আমরা একটু আরেকটু পার্টিসিপেন্ট দেখতে চাই, বৃদ্ধি হোক। হঠাৎ করে আমরা অনেকটা বানরের মেদ করাইতে গিয়ে অনেকে হয়তো ক্লাস থেকে বের হয়ে গিয়েছেন। সবাই একটু চলে আসেন আবারও ক্লাসে। আমরা আবারও আমাদের খুব ছোট ছোট ম্যাথ দেখাবো এবং খুব ইম্পর্টেন্ট ম্যাথ, যেগুলো কিনা সবসময় ব্যাংকের পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষায় আসে। এইখানে দেখেন কি বলছে, আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজের একটি কোয়েশ্চেন। এটা নোভাজিয়ারের থেকে আসা একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা বারবারই বিভিন্ন ফিগারে চেঞ্জ হয়ে হয়ে আসে। আইবি এর জন্য এই ধরনের কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। টাইপিং মিস্টেক ছিল, রিতা আক্তার, ওকে, থ্যাংক ইউ ডিয়ার। এইবার দেখেন কি বলছে, দ্য এভারেজ ডেইলি ওয়েজেস অফ 10 ওয়ার্কার, 10 জন ওয়ার্কারের দৈনিক গড় মজুরি ইস হয় টাকা 400। তার মানে 10 জন ওয়ার্কারের দৈনিক গড় মজুরি হলো 400 টাকা। এখন বলতেছে ইফ যদি দ্য লোয়েস্ট ওয়েজেস ইস টাকা 300, মানে সবচেয়ে কম যে মজুরির রেটটা সেটা নাকি কত টাকা, 300 টাকা। এখন বলতেছে দেন তাহলে হোয়াট ইজ দ্য পসিবল ম্যাক্সিমাম ওয়েজেস, তাহলে একজনের সর্বনিম্ন যদি 300 টাকা হয়, তাহলে একজনের সর্বোচ্চ মজুরি কত হওয়া সম্ভব এই কন্ডিশনে, যেখানে কিনা প্রত্যেকের গড় মজুরি কত টাকা, দৈনিক গড় মজুরি আপনার এখানে বলা আছে 400 টাকা। তাহলে খেয়াল করেন, গড়ের আগের অবস্থা হলো এরকম ফ্লাকচুয়েট করে, কমে বাড়ে, কম বেশি কম, তারপরে এরকম এরকম করে চলে। ঠিক আছে, এই হলো গড়ের আগের অবস্থা। এখন তারা জানতে চাইছে কি,
আর গড় মানে কি? গড় মানে হলো সব সমান হয়ে যাওয়া। তাহলে এখানে আমাদের গড় কত? 10। এরকম আমাদের গড় কত? 400। তার মানে এরকম কয়টা 400 আছে? 400 আছে এরকম 10টা, ঠিক আছে? 10টা 400 আছে। ওকে, এখন জানতে চাইছে একজনের সর্বনিম্ন মজুরি। ধরেন আমাদের সর্বনিম্ন মজুরি পজিশনটা হচ্ছে এইটা। একজনের সর্বনিম্ন মজুরি যদি 300 টাকা হয়, তাহলে এই কন্ডিশনে একজন ব্যক্তির সর্বোচ্চ মজুরি হওয়া সম্ভব কত টাকা? ধরেন সর্বোচ্চ মজুরি হলো আমাদের স্পিক এই চূড়াটায়, তাহলে এইটার ভ্যালুটা কত হওয়া উচিত যদি একজনের 300 টাকা হয়? আসেন আগে আমরা একটু দেখি টোটাল মজুরি কত। প্রতিজনের গড় যদি 400 টাকা হয়, তাহলে টোটাল ওয়েজেস হয় টোটাল ওয়েজেস হবে আমাদের কত টাকা? টোটাল ওয়েজেস হবে 10 ইন্টু 400। তার মানে প্রতি একজনের গড় যদি 400 টাকা হয়, তাহলে 10 জনের হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি এখানে 4000 টাকা 10 জনের মজুরি। এখন বলতেছে একজন সর্বনিম্ন ব্যক্তির মজুরি যদি 300 টাকা হয়, তাহলে একজনের সর্বোচ্চ মজুরি কত হওয়া সম্ভব? একজনের সর্বোচ্চ মজুরি রেটটা কত হওয়া সম্ভব? তাহলে আমরা সেটা বের করতে গেলে আমাদের প্রসিডিওরটা কি হবে জানেন? সর্বনিম্ন মজুরিকে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি দ্বারা গুণ করে দেব। তার মানে 10 জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি আমরা যদি বলি, তাহলে 9 জন হইতে পারে। এই 9 জনকে যদি 300 টাকা করে দেই, তাহলে যে বাকি টাকাটা থাকবে সেই টাকাটা একজনে পেতে পারে, আর সেটাই হবে হাইয়েস্ট ওয়েজেস একজন ব্যক্তির। তাহলে আমরা 9 জনের আমরা টোটাল বের করি। টোটাল ওয়েজেস অফ 9 পারসন। তাহলে 9 জন ব্যক্তির মজুরি যদি বলি এবং তাদেরকে আমি সর্বনিম্ন মজুরিটা দিব, কত দিব? 300 টাকা করে দিব। তাহলে 9 জন চলে গেল, তার মানে 3 নং কত? 2700 টাকা আমার চলে গেল। এখন আমার মোট মজুরি হলো 4000 টাকা, তার থেকে যদি 2700 টাকা দিয়ে দিই, তাহলে একজনের হাইয়েস্ট মজুরি রেটটা বের হয়ে আসবে। তাহলে ম্যাক্সিমাম মজুরি রেট যেটা হবে, ম্যাক্সিমাম ওয়েজেস অফ 1 পারসন বা একজন ব্যক্তির, সেটা কত হতে পারে? সেটা হচ্ছে 4000 মাইনাস 9 জনকে 2700 টাকা দেওয়া হলো। এই দুইটা বিয়োগ করলে আমরা যেটা পাবো, আমাদের সেই মজুরিটাই একজন ব্যক্তির হাইয়েস্ট রেট হতে পারে। তাহলে সেটা কত আসবে? 1300 টাকা। তার মানে একজন ব্যক্তির সর্বনিম্ন মজুরি 300 টাকা হলে, আর ওই কন্ডিশনে একজন ব্যক্তির সর্বোচ্চ মজুরি হতে পারে 1300 টাকা। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাই, এই ধরনের ম্যাথগুলো এমসিকিউর জন্য। আপনার পরীক্ষায় এটা আসছে, সামনে আরেকটা আসবে, কিন্তু জাস্ট ফিগারগুলো চেঞ্জ হয়ে আসবে। আপনার কনসেপ্ট কি থাকবে? ক্লিয়ার থাকবে। মন ঠিক আছে? তারপরে সম্রাট ঠিক আছে, সোনিয়া হক ঠিক আছে, স্বপ্না ঠিক আছে, আপনারা যথার্থ আনসার করেছেন। আসেন তাহলে আমরা একটু নেক্সটের দিকে যাই, দেখি কি আছে লাস্টে। এবার আসেন আমরা আবারও আপনাদের একটু রিকোয়েস্ট করি, প্লিজ ক্লাসটা একটু মেনশন করেন। আমরা 12 নম্বর পর্যন্ত চলে আসছি, আমাদের আরো কিছু কোয়েশ্চেন আছে ইম্পর্টেন্ট। এখানে দেখেন কি বলছে, ইফ যদি the product of 3 consecutive integer is 210, মানে 3 consecutive integer এর প্রোডাক্ট মানে গুণফল। কনজিকিউটিভ ইন্টিজার মানে হচ্ছে আমরা কি জানি, ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল যদি 210 হয়, দেন তাহলে the sum of ইন্টিজার ইজ, তাহলে ওই তিনটি ধারাবাহিক সংখ্যার যোগফল কত আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। এই স্ট্রাকচারের ম্যাথ বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং বারবার এই স্ট্রাকচারের ম্যাথগুলো পরীক্ষায় এসে থাকে, সেটা বলেন ব্যাংক, বলেন বিসিএস কিংবা অন্য যে কোনো চাকরির পরীক্ষা। তার মানে দেখেন এই যে 210, এই 210 তিনটি কনজিকিউটিভ সংখ্যার গুণফল। তাহলে আমরা একটা কাজ করি, এই 210 এর মৌলিক উৎপাদকগুলো বের করার চেষ্টা করি। উইক্লিডীয় পদ্ধতিতে 210 এর মৌলিক উৎপাদকগুলো বের করার চেষ্টা করি আগে। তাহলে এইটাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, তাই না? 5 দিয়ে ভাগ করলে আমাদের এখানে কত আসে? 4 5 20। আমরা 5 দিয়ে ভাগ করার আগেও আরো সহজ করে ভাগ করে নিই, 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে হয়। তো আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 105 হবে। তার মানে আবার আমরা 21 স্থানীয় 5, তাহলে আবার 5 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, আর 5 একে 5,
আবার আমরা ভাগ করতে পারি 3 দিয়ে, 3 দিয়ে ভাগ করলে 3 7 21। এখন আসেন এইখান থেকে আমরা আমাদের এই 210 এর যে মৌলিক উৎপাদকগুলো পাইছি 2 5 3 7, এই 2 5 3 7 থেকে আমরা 3টি ধারাবাহিক সংখ্যা তৈরি করার চেষ্টা করব। আর ওই 3টি ধারাবাহিক সংখ্যা যদি গুণ করে দেন তাহলে অফকোর্স আপনার ওই গুণফলটা 210 হবে। একটু খেয়াল করেন, একটা সংখ্যা আমি 7 বলে দিলাম এখানে, আরেকটা সংখ্যা 7 এর ঠিক আগে কি হওয়া উচিত, 6 হওয়া উচিত। দেখেন 3 দুগুণে 6 হয় না, 3 আর 2 যদি উৎপাদক গুণ করে দেই তাহলে আমরা 6ও পেয়ে গেলাম। তাহলে এর আগের সংখ্যার অবশ্যই 5 হবে, আর 5 তো আলাদা করে একটা আছে। তার মানে দেখেন এই 5 6 7 এরা কি ধারাবাহিক সংখ্যা, এবং এদেরকে গুণ করলেও কত পাবেন, 210 পাবেন। 5 6 30 আর 3 7 21, 210। এখন তারা জানতে চাইছি কি, এই যে 3টি ধারাবাহিক সংখ্যা আছে এদের যোগফল কত, তারা সেইটা জানতে চাইছে। দ্যাট মিন্স এখানে আমরা যদি 7 6 এবং 5 যোগ করে দেই তাহলে যোগ কত আসে, যোগফলটা হয় হচ্ছে 18, দ্যাট মিন্স 18। তার মানে ওই 3টি ধারাবাহিক সংখ্যার যোগফল হচ্ছে 18। আনসারটা তাহলে কি হচ্ছে 18, দ্যাট মিন্স অপশন সি। এই ক্যাটাগরি কোশ্চেনগুলো কিন্তু বারবারই পরীক্ষায় রিপিট হয়, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সবাই 18 আনসার করেছেন। ওকে, চলেন তাহলে আমরা পরের কোশ্চেনে আসি। এখানে দেখি আমরা কি বলছে যে ইফ যদি 240 মিটার লং মেট্রো রেল পাসেস আ পুল ইন 24 সেকেন্ড, তার মানে তারা বলতেছে 240 মিটার দৈর্ঘ্যের একটি মেট্রো রেল সে পাস করে একটা খুঁটিকে কত সেকেন্ড সময় লাগে, 24 সেকেন্ড সময় লাগে। 10 এর ম্যাথ, লাস্ট 25-এ আসা কোয়েশ্চেন। এখন জানতে চাওয়া হয়েছে হাউ লং উইল ইট টেকস, তাহলে সে কত সময় নিবে টু পাস অতিক্রম করতে 650 মিটার লং প্ল্যাটফর্ম, 650 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে সে আসলে কত সময় নিবে। আলটিমেটলি আমার কি বের করতে বলছে, সময় বের করতে বলছে। তার মানে আমরা 10 এর ম্যাথ একটা সূত্র দিয়ে করে ফেলতে পারি। সে একটা সূত্র কি আমরা জানি, সে একটি সূত্র হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম। জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলে আমরা 10 এর যে কোনো ম্যাথ বের করতে পারবো। 10 এর ম্যাথের ক্ষেত্রে একটু মাথায় রাখবেন, ডিস্টেন্স সবসময় বের হবে মিটারে, আর মিটারের সাথে সময়ের সম্পর্কটা হয় হচ্ছে সেকেন্ডের। এই জায়গাগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আর যদি এই গতিটা কিলোমিটার পার আওয়ারে থাকে, কিলোমিটার পার আওয়ারে যদি থাকে তাহলে সেই গতিটাকে আমাদের কনভার্ট করতে হয় মিটার পার সেকেন্ডে। আর এই মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমাদের ওই কিলোমিটার পার আওয়ার গতিটাকে 5/18 দ্বারা গুণ করতে হয়। এইরকম কিছু কনসেপ্ট আমাদের আছে, এই জিনিসগুলো আলাদা করে জানতে হবে। এইগুলো আমরা শিডিউল ক্লাসে একদম ধরে ধরে আলোচনা করব, তাহলে আপনার ম্যাথটা খুব সহজ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি দেখেন যদি টাইম বের করেন তাহলে আপনার স্পিড জানা দরকার আর ডিস্টেন্স জানা দরকার। দেখেন ডিস্টেন্স, ট্রেনটা আপনার প্রথমে কি করতেছে, একটা খুঁটিকে অতিক্রম করতেছে। একটা খুঁটিকে অতিক্রম করা মানে হচ্ছে ওই ট্রেন শুধু তার নিজের দৈর্ঘ্য, এই খুঁটিটাকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেন শুধু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। এটাকে বলা হয় নেগলিজেবল ডিস্টেন্স। তার মানে তার নিজের দৈর্ঘ্য যদি সে অতিক্রম করে তাহলে এই যে দেখেন সে আসলে 240 মিটার পথই কি সে অতিক্রম করবে, কিন্তু এই 240 মিটার পথ অতিক্রম করতে সে টাইম নিছে কত, টাইম নিছে হচ্ছে 24 সেকেন্ড। এখন আমাদের আলটিমেটলি যেহেতু আমরা টাইম বের করব, তাহলে আমাদের কি লাগবে, আমাদের এই সূত্রে স্পিডটা লাগবে। তো এই স্পিডটা আমি কোথায় পাবো, ওই প্রথম অংশ থেকে আমরা স্পিড বের করে নিতে পারবো। ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম, এই সূত্রটাই অ্যাপ্লাই করি। আমাদের ডিস্টেন্স কত 240 মিটার, স্পিড কত জানি না, টাইম নিছে কত 24 সেকেন্ড। ওকে ফাইন। এখন এইটা যদি আপনি ক্যালকুলেশন করে দেখেন আপনার স্পিডটা কত পাচ্ছেন, 10 মিটার পার সেকেন্ড আপনি কি স্পিড পাচ্ছেন। আলটিমেটলি আপনার কাছে জানতে চাইছিল কি, আলটিমেটলি আমাদের কাছে জানতে চেয়েছিল এই যে আমাদের 560 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে কত সময় নেবে। মাথায় রাখবেন প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে হলো ট্রেন অ্যাকসেপ্টেবল ডিস্টেন্স অতিক্রম করবে, মানে দুইটা দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে এইবারও একই সূত্র, ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম। এখন প্রশ্ন হচ্ছে এইবার ডিস্টেন্সটা দুই ভাগে বিভক্ত, একটা হলো ট্রেন তার নিজের দৈর্ঘ্য কত 240, আরেকটা হলো সে 650 মিটার দৈর্ঘ্যে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে। এইবার কিন্তু দুইটা অ্যাকসেপ্টেবল ডিস্টেন্স যোগ করে কাজ করতে হবে, ইনটু আমাদের স্পিড কত 10 সেকেন্ড, কত সময় নেবে সেটাই আমাদের জানতে চাইছে, জানি না টাইম কত। এখন আসেন এটা ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যায়। আমরা এখানে যদি যোগ করে দেই 0 0 5 আর 4 9, আর এখানে আমরা 6 আর 2 কত 8 ইকুয়াল 10 ইন্টু টাইম।
এই 10 দিয়ে ভাগ করে দেন, ইয়েস আমরা পেয়ে গেলাম। আমাদের কত সেকেন্ড সময় লাগবে? 89 সেকেন্ড সময় লাগবে। তাহলে আনসারটা কত হবে? অপশন সি। দেখেন এখানে ম্যাথটা করার আগে অনেকগুলো বেসিক আমাদের জানা দরকার 10 এর ম্যাথগুলোর ক্ষেত্রে। আমি যতটুকু সম্ভব এটা ভেঙে ভেঙে বলার চেষ্টা করলাম। ঠিক আছে, অনেকে আনসার করেছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা পরের কোশ্চেনটা দেখব। যারা পারবেন আনসার করে ফেলেন। এটাও 24-এর শেষের দিকের পরীক্ষায় আসা কোশ্চেন। মোহাম্মদ আবরার ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস 13, স্বপ্না সি 13 এর সি। ঠিক আছে, এবার আসেন এই কোশ্চেনটা একটু দেখি। যারা যারা আনসার করতে পারবেন তারা সবাই ট্রাই করেন। হ্যাঁ, আর ক্লাসটা আমরা একটু শেয়ার করি লাস্ট মোমেন্টে এসে, আর একটু আমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করি, আমাদের পার্টিসিপেন্ট আরেকটু বৃদ্ধি করি। এখানে ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখেন, তারা কি বলছে যে দা অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার ইজ এক্স, হয় এক্স। তার মানে তারা বলতেছে 5টি ধারাবাহিক কনজিকিউটিভ সংখ্যার গড় নাকি কত? এক্স। এখন বলছে ইফ যদি নেক্সট 2 নাম্বার আর এডেড, মানে ওই 5টার সাথে পরবর্তী আরো 2টি সংখ্যা যদি আমরা যোগ করি, হাউ শ্যাল দা এভারেজ ভ্যারি। তাহলে এভারেজটা কি ভ্যারি করবে, এভারেজের অবস্থাটা কেমন হবে সেটা জানতে চাওয়া হয়েছে। ভাই খেয়াল করেন, প্রথমে তারা বলছে 5টি কনজিকিউটিভ ইন্টিজার। আমরা 5টি কনজিকিউটিভ ইন্টিজারের গড় এক্স। এক্স আমার এখানে কাজে ম্যাথ করার ক্ষেত্রে এক্স কোনো ফ্যাক্টিক কাজ করবে না, এখানে জাস্ট আমাদের বলছে গড়টা হবে এক্স। তাহলে আমরা 5টি ধারাবাহিক সংখ্যা আমাদের মতো করে চিন্তা করি। ধরেন 1, 2, 3, 4, 5, এই হলো 5টি ধারাবাহিক সংখ্যা। এখন আমরা যদি বলি এই 5টি ধারাবাহিক সংখ্যার গড় কত হবে, আমরা বলবো খুব সহজ ওয়েতে বের করার ওয়ে হলো, যদি কনজিকিউটিভ ইন্টিজার হয় এবং বিজোড় সংখ্যক হয়, তাহলে উভয় পাশ থেকে সমান সংখ্যক সংখ্যা আমরা বাদ দিব। উভয় পাশ থেকে সমান সংখ্যক সংখ্যা আমরা বাদ দিব। বাদ দিলে মিডিলে যাকে পাবো ইহাই আমাদের এভারেজ হবে। এটা হলো আমাদের খুব সহজ টেকনিক গড় বের করার। তাহলে আমাদের দেখতে পাচ্ছি এই প্রথম 5টি সংখ্যার এভারেজ হচ্ছে কত? 3। এইবার আসেন, তারা বলতেছে না, এই 5টি সংখ্যার সাথে যদি আমরা নেক্সট 2 নাম্বার আর এডেড, আরো 2টি সংখ্যা যদি যোগ করে দেই, তাহলে এই 5টি সংখ্যার সাথে যদি আরো 2টি সংখ্যা যোগ করে দেই, তাহলে আগের সংখ্যাগুলো একটু লিখে নেই। 1, 2 ছিল এখানে, 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, আরো 2টা সংখ্যা বাড়াইতে বলছে। তাহলে পরের সংখ্যাটা 6, তারপরের সংখ্যাটা 7। এই হলো আমরা আরো 2টা সংখ্যা বাড়াইলাম। এইবারও দেখেন ধারাবাহিক সংখ্যা এবং বিজোড় সংখ্যক বিজোড় সংখ্যক সংখ্যা আছে এখানে। এইবারও আমরা দ্রুত যে গড়টা বের করব সেই গড়টা হচ্ছে উভয় পাশ থেকে সমান সংখ্যক সংখ্যা বাদ দেই, এদিক থেকেও 3টা, এদিক থেকেও 3টা বাদ দেই। তাহলে এইবারও মধ্যে যে থাকবে সেই হচ্ছে গড়। তাহলে এইবারও আমাদের গড় কত? 4। তার মানে এইবারও আমাদের কত এভারেজ? 4। আর পূর্বে এভারেজ কত ছিল? 3। এখন জানতে চাইছে তাহলে গড়ের পরিবর্তনটা কেমন হয়েছে। দেখেন নতুন গড় হলো 4, পূর্বের গড় হলো 3। তাহলে কত বৃদ্ধি পাইছে ভাই? 1। তার মানে ইট শ্যাল ইনক্রিজ বাই 1। তার মানে এইটা আসলে কতটুকু বাড়া উচিত? 1 করে বৃদ্ধি পাওয়া উচিত। ঠিক আছে, আমরা আর সামনে যেতে চাচ্ছি না, যদিও আমাদের আরো কিছু কোয়েশ্চেন এখানে ছিল, আরো কিছু কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল। তারপরেও আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, কারণ দেখতে পাচ্ছি আমাদের পার্টিসিপেন্ট অনেকটাই নেমে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আমাদের যখন আবারও এইরকম লাইভ সেশন থাকবে আমার ম্যাথের, তখন আমরা এই পরবর্তী এবং আরও কিছু নতুন নতুন ম্যাথ অ্যাড করে আপনাদের সাথে আলোচনা করব, যেগুলো কিনা আপনার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ইভেন এইখানে যেগুলো দেখাচ্ছি ম্যাথ, সবগুলো হলো কনসেপচুয়াল ম্যাথ। এই ম্যাথগুলো যদি আপনি ভালো করে বুঝেন, তাহলে এইখান থেকে বারবারই আপনার ফিগার চেঞ্জ করে জাস্ট পরীক্ষায় আসবে এবং খুব বেসিক জায়গা থেকে পরীক্ষায় কোয়েশ্চেনগুলো আসে। তো আমাদের এই লাইভ ক্লাসগুলোও যদি আপনি দেখেন, তাহলেও কিন্তু আপনি আপনার সাফল্যে পৌঁছাতে পারবেন। তো সে আশা ব্যক্ত রেখে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের ক্যারিয়ার ম্যাপের পেজ এবং গ্রুপগুলোতে আপনারা ফলো এবং লাইক দিয়ে থাকবেন, যাতে করে আমাদের ক্লাস শিডিউলগুলো যখন আসবে সেটা দেখে যাতে আপনি ক্লাসগুলো করতে পারেন। এবং আমাদের ইনসেন্টিভ কেয়ার বেসে যদি আপনি এনরোল হন, যেহেতু একটা সুবর্ণ সুযোগ এই সময়টাতে আপনাদের চাকরি পাওয়ার, তো সেই সুযোগটা আশা করি প্রত্যেকেই লুফে নেবেন। ঠিক আছে,
আল্লাহ হাফেজ, টাটা, বাবাই। পার্সেন্টেজ আপনাদের শিডিউল ক্লাসে জান্নাতুল ফেরদৌস, আপনি পার্সেন্টেজের ক্লাসটা আমাদের শিডিউল ক্লাসে করার চেষ্টা করবেন, তাহলে আপনি উপকৃত হবেন। এখানে আমি যেভাবে পার্সেন্টেজের ক্লাসটা নিব এটা আপনার ওই রকম ভাবে আপনার ইফেক্টিভ হবে না। তো আমাদের যখন শিডিউল ক্লাসটা আসবে, নতুন যে বেচগুলো আসবে, সেখানে আপনি একটু খেয়াল রাখবেন যে কখন পার্সেন্টেজের ক্লাস শুরু হয়। বিশেষ যদি আমার ক্লাস করতে চান তাহলে ওইটা একটু মাথায় রাখেন। আমাদের 14 নম্বর বেচ চলতেছে, 15 নম্বর বেচটা শুরু হবে, তখন আপনি ওই বেসের সাথে আমাদের এই ক্লাসটা করে নেবেন।